জয় বাবা ভোলানাথ। আমরা চলেছি অমরনাথ। 14ই জুলাই 2025। আজ আমার বহুদিনের সুপ্ত বাসনা পূরণ হবে আশা করি। কিসের টানে এত মানুষ অমরনাথ দর্শনে যায় জানি না। কেউ চলেছে খালি পায়ে, কেউ চলেছে ক্রাচ হাতে। আমি চলেছি প্রকৃতির মাঝে শিব দর্শনে। জয় বাবা ভোলানাথ, আমরা চলেছি অমরনাথ। আমরা এইমাত্র এন্ট্রি পেলাম, 5টার সময় ঢুকলাম। আমরা শুরু করেছিলাম অনেক আগে, এখনো বাইরে অন্ধকার। চাকরি আমরা এবার যাত্রা শুরু। জয় ভোলানাথ। এই যে শান্তনুবাবু সকাল 5টার সময় খাওয়া শুরু করেছে, আমি অল্প খেয়েছি। জয় বলে সন্দীপ খাওয়া শেষ করে ফেলেছে। জানি না, হয়তো পাপের পরিমাণ আমাদের বেশি, যার জন্যই যাত্রা শুরুর সাথে সাথেই হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির জন্য রেনকোট পরতে হলো। এখন দেখছি চন্দনওয়াড়িটা পিচের রাস্তা দেখতে পাচ্ছেন। অমরনাথ যাত্রার সময় ছাড়া এমনি যদি চন্দনওয়াড়ি কেউ ঘুরতে আসে, গাড়িগুলো এখানে পার্ক করা হয়। চন্দনওয়াড়ি ঘোরার জায়গা এটা। পাহেলগাঁও থেকে চন্দনওয়াড়ির দূরত্ব 16 কিলোমিটার। এটা এখন গাড়িতে আসা যায়, আগে এই পথটাও হেঁটে আসতে হতো, যার জন্য অমরনাথ যাত্রায় আর একদিন বেশি লাগতো। আমরা ট্র্যাডিশনাল পথে অমরনাথ যাত্রা করছি। ট্র্যাডিশনাল পথ বলতে এই পথেই শিব পার্বতীকে নিয়ে গিয়েছিলেন। শেষনাগ অবধি আমরা আজকে যাত্রা করব। পাহেলগাঁও আগের পর্বে দেখিয়েছি এবং কিভাবে শ্রীনগর এসে পৌঁছালাম কলকাতা থেকে, সেই ঝক্কি পুইয়ে সেই পর্ব আগে দেওয়া আছে এবং সেই গল্প বলা আছে। যারা দেখেননি একটু দেখে নিতে পারেন, তাহলে পরপর দেখলে ভিডিওটা বুঝতে সুবিধে হবে। 2024 থেকে এই নতুন হাঁটা পথটি তৈরি হয়েছে। বেশ প্রথম কিছুটা এই বাঁধানো রাস্তা। ওই যে শেষনাগ থেকে বয়ে আসা নদী লিডারে মিশবে, এগিয়ে চলেছি। আর এদিকে পিছু টপের চড়াই চড়ে চলেছি। হাঁপ তো ধরবেই একটু। শান্তনুদা ভালোই উঠছে, সন্দীপ উঠছে। এই যে ওই নিচে থেকে আস্তে আস্তে উঠে আসা। এই যে পিছু টপের চড়াই উঠছি, ওই উপরে উঠতে হবে আমাদের, ওই পিছু টপের চড়াই। লোকজন যাচ্ছে ওই উপরে। আগে পিছু টপের চড়াই সব থেকে শক্ত চড়াই ছিল প্রথমেই। এখন সেই সেটা রাস্তা বলে প্রায় কিছু ছিলই না। সেই রাস্তায় এখন ঘোড়া যাওয়ার রাস্তা, হেঁটে যাওয়ার রাস্তা। এই রাস্তা তৈরি হওয়ার ফলে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার মতো রাস্তা বেড়ে গেছে। ওই জন্য চন্দনওয়াড়ি থেকে শেষনাগ অবধি 16 কিলোমিটারের উপর হাঁটতে হয়। যাই হোক, চড়াইটা তো একটু কম আগের তুলনায়, ওই জন্যই ভালো। পাহেলগাঁও দেখিয়েছি। পাহেলগাঁওয়ের আগের নাম ছিল বেলিগাঁও, কারণ শিব ওখানে তার সঙ্গী নন্দীকে ছেড়ে গিয়েছিলেন যখন অমর কথা শোনাতে যান পার্বতীকে নিয়ে। এই দৃশ্য কেমন লাগছে? এদিকটা পুরো মেঘে ভর্তি, উপর দিকে আশা করছি কিছুটা বরফ পড়বে। দেখা যাক আমরা কেমন দর্শন পাই। হর হর মহাদেব।
হর হর মহাদেব। ওই দূরে দেখা যাচ্ছে পিছু টপ, ওই দূরে যে সাইনবোর্ডটা, ওই যে সাইনবোর্ড, ওইটা হচ্ছে পিছু টপ। মেন চড়াই রাস্তা যেটা প্রায় কমপ্লিট করে ফেলেছি, আর কিছুটা যেতে হবে। ওইখানে ঘোড়ার রাস্তা এসে মিশে যাবে, আর একটু পরেই ঘোড়া যাচ্ছে। আর নিচে দৃশ্য এইটা, নিচে থেকে ঘোড়ার রাস্তাটা আসছে, ওই ঘোড়ার রাস্তা, ওই উঠছে ঘোড়া আস্তে আস্তে, দেখা যাচ্ছে বোধহয় ছোটো ছোটো করে। ওই ঘোড়া উঠছে, ওই উঠছে, ওইখানে গিয়ে মিশে যাচ্ছে ঘোড়ার রাস্তার সঙ্গে হাঁটার রাস্তা, ওই সামনে মিশছে। আর ওই পিছু টপ, এই যে ঘোড়ার রাস্তাটা উঠে আসছে, দেখা যাবে। আমরা প্রায় ভোর 5:30 পৌনে 6টা থেকেই হাঁটা শুরু করি। চন্দনবাড়ি উচ্চতা হচ্ছে 9,500 ফুট, আর পিছু টপের উচ্চতা হচ্ছে 11,500 ফুট। আপনাকে 2,000 ফুট উচ্চতা গেইন করতে হবে। শান্তনু স্যার দোকলা খাচ্ছে, দোকলা কেমন? দারুণ দারুণ, বেস্ট কোয়ালিটি। সন্দীপ, এই সন্দীপ ওদিকে পালাচ্ছে, খালি খাওয়ার জন্য ঘুরছে, একটুও সময় নেই, ভান্ডারাতে খালি খেয়ে চলেছে সন্দীপ। আমরা 2 ঘন্টায় পিছু টপ চলে এসেছি, যথেষ্ট ভালো এসেছি। এখানে একটু খাওয়া দাওয়া করে একটু বসছি, বৃষ্টিটা পড়েই চলেছে বলে একটু অসুবিধে, বাকি তো ঠিক আছে। কি কুণ্ডুবাবু কেমন লাগছে? দারুণ দারুণ, আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি ক্রমশ। এই যে আমরা একটু আধ ঘন্টা মতো বসলাম, খাওয়া দাওয়া করলাম, করে আবার বেরিয়ে পড়েছি জজিবাল। পিছু টপ থেকে জজিবালের রাস্তা খুব একটা আর চড়াই নেই। যাই হোক, পিছু টপ কী করে হলো তার পৌরাণিক ব্যাখ্যা হলো, দেবতা এবং অসুরদের মধ্যে যখন যুদ্ধ হয়, অসুরদের দেহ জমিয়ে এক জায়গায় করা হয়েছিল, তার ফলে পিছু টপের সৃষ্টি। আবার অন্য কথা অনুযায়ী পিছু টপ কথাটা এসছে পৃষ্ঠ থেকে, পিষে মারা থেকে এসছিল, পাথর গুঁড়িয়ে অসুরদের নাকি মারা হয়েছিল পিছু টপ থেকে, সেই জন্যেও পিছু টপ এটাকে বলা হয়ে থাকে। রাস্তার তো এই অবস্থা দেখছেন, তার মধ্যেই খালি পায়ে লোকজন হাঁটছে। পিছু টপ থেকে জজিবালের দূরত্ব প্রায় 4 কিলোমিটার মতো। এই রাস্তাটা আগেই বললাম মোটামুটি চড়াই উতরাই খুব বেশি নেই। তারপর আরও 1.5 কিলোমিটার পরে নাগাকোটি, নাগাকোটির চড়াই কিন্তু বেশ। যাই হোক, সেসব দেখাবো। দৃশ্যপট যথেষ্ট সুন্দর, বৃষ্টির মধ্যেই এত সুন্দর দেখতে পাচ্ছি, যার ফলে আমরা ধীরে ধীরেই হাঁটছি, আস্তে আস্তে যেতে থাকি। উল্টো দিক থেকে লোকজন ফিরছে, এর মধ্যে কাদা, বৃষ্টি পড়লেই তো হবে। ওই দূরে দেখা যাচ্ছে জজিবাল, ওখানে গিয়ে একটু চাটা খাবো আমরা তাহলে। জজিবাল বাজে 10:10, 12-15 হয়নি এখনো। জজিবাল থেকে চাটা খেয়ে আবার
আমাদের হাঁটা শুরু। এরপর নাগাকুটির চড়াইটা কিন্তু বেশ কঠিনই আমার মনে হয়েছে, বেশ কিছু সিঁড়ি আছে। তার মধ্যে এই দৃশ্য দেখতে তো খুবই ভালো লাগছে। ওদিকে পাহাড়ের গায়ে গুহাও দেখতে পাচ্ছি, আর শেষনাগ ঝিল থেকে বয়ে আসা নদী চলেছে লিডারের সাথে মিশতে। আর আমরা এগিয়ে চলেছি। বেশ সুন্দর দৃশ্যপট। স্বামী বিবেকানন্দ 1898 সালের 2রা আগস্ট অমরনাথ দর্শন করেছিলেন ভগিনী নিবেদিতা সহ আরও কয়েকজন শিষ্যকে নিয়ে। সেই পথে চলেছি। এটা ভাবতেই রোমাঞ্চ লাগছে, কষ্ট ভুলিয়ে দিচ্ছে এই দৃশ্য। আমরা এগিয়ে চলেছি অমরনাথের পথে। পথের পাশে একটি ঝর্ণা, দেখতে বেশ ভালোই লাগছে। দেখতে দেখতে এগিয়ে চলেছি নাগাকুটির চড়াই ভাঙতে। এরপরেই আসবে শেষনাগ। সেই জায়গা যেখানে শিব তার গলার সাপকে অর্থাৎ বাসুকীনাগকে ছেড়ে গিয়েছিলেন। নাগাকুটির চড়াই চলছে, রাস্তা বলে কিচ্ছু নেই। কি অবস্থা! পুরো বরফ জমে আছে। নিচে দিয়ে জলটা যাচ্ছে। এই যে প্রথম ভিউ অফ শেষনাগ ঝিল, ফার্স্ট ভিউ অফ শেষনাগ ঝিল। এই শেষনাগ ঝিল এখান থেকে শুরু হচ্ছে। বায়ুযান বলে এক অসুরকে এখানে শেষনাগ সমস্ত বায়ু এই এলাকার শুষে নিয়ে বায়ুযানকে মেরেছিলেন, এটাও নাকি শোনা যায়। এই অসুর খুবই উপদ্রব করতো এখানে, সেই কারণেই বাসুকীনাগ বা শেষনাগ তার প্রাণ নিয়েছিল বলে এটাও শোনা যায়। যাই হোক, শেষনাগের পাশটা তো দেখতে খুবই ভালো লাগবে। আগেই শেষনাগের পাশেই তাঁবু ফেলা হতো, এখন অনেকটা এগিয়ে তাঁবুটা ফেলা হয়। আমরা 1:15-20 মধ্যেই পৌঁছে গেলাম শেষনাগ। ইচ্ছা হলে আমরা আগে এগোতে পারতাম, কিন্তু এই ওয়েদারে আমাদের আর এগোতে ইচ্ছা করলো না, আমরা এখানেই থেকে গেলাম।